হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 46 ভিডিও পার্ট নাম্বার আজকে 1 করব। চ্যাপ্টারের নাম কি? পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। তাহলে এখানে আমরা শিখব যোগ, বিয়োগ, গুণ, তারপরে শিখব ভাগ। সংখ্যা রেখায় স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজি। স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা ও অখণ্ড সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজতে হবে। তাহলে প্রথম যে স্কেলটা দেখতে পাচ্ছি, দেখো এটা এক ধরনের স্কেলে রেখেছে। মাঝখানে কি দেখতে পাচ্ছি? শূন্য। শূন্য ডান দিকে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো এখানে তীর চিহ্ন দিয়েছে, তার মানে আমি যদি এটা যদি ইচ্ছে করতো তাহলে এই রেখাটাকে আরও কিন্তু টানতে পারতো। তার মানে এটা একটা সরল রেখা, আমরা যতদূর পারি সরল রেখাকে টানতে পারি। তারপরে ঠিক দেখো শূন্যর বাঁ দিকে -1, -2, -3, -4, এভাবে -10, এভাবে কিন্তু ইচ্ছে করলে আমরা আরও লিখতে পারতাম। তাহলে যখন শূন্যর ডান দিকে কিছু সংখ্যা থাকবে, শূন্যর বাঁ দিকে কিছু সংখ্যা থাকবে, আর এখানে মনে রাখবে শূন্যর বাঁ দিকে যখন থাকবে প্রত্যেকটা মাইনাস হয়ে থাকবে, আর শূন্যর ডান দিকে থাকবে যেগুলো, সেগুলো প্রত্যেকটাই প্লাস হয়ে থাকবে, সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমরা প্রথমে স্কেল নিয়ে স্কেলকে শক্ত করে চেপে ধরে আমরা এভাবে স্কেলের সাহায্যে একটি সরলরেখা অঙ্কন করব। তাহলে যেহেতু এটি একটি সরল রেখা, তাহলে ইচ্ছে করলে কিন্তু আমরা এভাবে আবার টানতে পারতাম। তার জন্য দুদিকে আমি তীর চিহ্ন দিলাম। এবার দেখো মাঝখানে আমাদের রাখতে হবে, এখানে ধরুন একটা বিন্দু। একটি সরলরেখার উপরে অসংখ্য বিন্দু থাকে, তাহলে প্রথম যে দাগটা স্কেলে দাগ দিতে পারি, নতুবা বিন্দু দিতে পারি। এই দাগের স্কেলে প্রথমটা হচ্ছে ধরে নাও 0। আমি 0 উপরেও লিখতে পারি, নিচেও লিখতে পারি। তারপর 0 ডান দিকে যত যাব তত 1 করে বাড়বে। পরের বিন্দুটা হচ্ছে 1, একের সামনে কোনো চিহ্ন দিইনি, তার মানে সেটা প্লাস ধরে নিতে হবে। তারপরে আরেকটি বিন্দু দিলাম 2, তারপরে বিন্দুটা হচ্ছে 3, তারপরে বিন্দুটা 4, তারপরের বিন্দুটা 5, তারপরের দাগটা 6, তারপরে কিন্তু আছে 7, তারপরে 8, এরপরে 9, এরপরে 10। আমি 10 পর্যন্ত গেলাম, তারপরেও লিখেছে দেখো। আর ঠিক 0 বাঁ দিকে যখন আসবো, ঠিক একই রকমভাবে -1 দিয়ে শুরু হবে। বাঁ দিকে গেলে পরে -1, -2, -3, 4, 5, -5, -6, -7, -8, -9, -10। তাহলে এই যে শূন্যর পরে 1, 2, 3, 4, 5 করে যে সংখ্যাগুলো আছে, আর শূন্যর ঠিক বাঁ দিকে -1, -2, -3, -4, তাহলে প্লাস আর মাইনাস তার সাথে যদি শূন্য থাকে, সেগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যার দল, যেখানে শূন্য থাকবে, শূন্য ডান দিকে থাকবে কিছু সংখ্যা 1, 2 করে আমরা যতগুলো ইচ্ছে পারি লিখতে পারি, আবার শূন্যর বাঁ দিকে থাকবে সেটা -1, -2, -3 করে। তাহলে এরকম কখনো যদি আমরা দেখতে পাই শূন্য আছে, তার সাথে 1ও আছে, -1 আছে, 2 আছে, -2 আছে, 3 আছে, -3 আছে, তাহলে এই ধরনের সংখ্যার দলকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। এরপরে আমরা দেখে নেব অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? দেখো এই স্কেলটা যে ছিল, এই স্কেলের শূন্য থেকে ঠিক ডান দিকে যে সংখ্যাগুলো আছে, মানে শূন্য থেকে ডান দিকে যে সংখ্যাগুলো আছে, শূন্যকে নিলে পরে আর তারপরে যতগুলো সংখ্যা আমরা লিখতে পারি সবগুলোকে বলবো অখণ্ড সংখ্যা। দেখো এর জন্য যদি আমি স্কেলে একটা দাগ নিই, তাহলে এটা একটি সরল রেখা যেহেতু, তাহলে ইচ্ছে করলে আমরা আরও এটাকে বড় স্কেল দিয়ে টানতে পারতাম। তাহলে আমি দেখো এখানে কি করব, আচ্ছা এখানে তীর চিহ্ন দিচ্ছি না, আমি এখান থেকে যদি শুরু করি, তাহলে এই বিন্দুটা, প্রথম বিন্দুটা হবে আমার কি 0। দেখো এভাবে দাগ দিয়েও আমি কিন্তু 0 নিচে লিখতে পারি। দেখো লেখার নিয়মগুলো
এখানে 0, তারপরে 1 2 আমি নিচেও লিখতে পারি, উপরেও লিখতে পারি। তারপরের যে দাগটা হবে এই স্কেলের মধ্যে সেটা হবে 1, তারপরে 2, তারপরে 3, ডান দিকে গেলে আমরা প্লাস দিতেও পারি, নাও দিতে পারি, 4 5 6 7 8 9 10 11 12 13, এভাবে কিন্তু চলতেই থাকবে। তাহলে অখণ্ড সংখ্যার দল কোনগুলোকে বলবো? যখন আমরা শূন্যকে নেব, শূন্যর পরে 1 2 3 4 করে যতগুলো সংখ্যা আছে, কয়েক লক্ষ সংখ্যা, যেগুলো সামনে প্রত্যেকটা কি পাবো? প্লাস পাবো, সেগুলো আমরা কি বলবো? অখণ্ড সংখ্যা। আর যখনই পূর্ণ সংখ্যা বলবো তখন তো এরা তো থাকবেই, তার সাথে মাইনাস দিকেও থাকতে হবে, -1 -2 -3, এই ধরনের সংখ্যাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। এরপরে শিখবো আমরা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? দেখো এই স্কেলটার শূন্যকে বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো থাকে 1 2 3, স্বাভাবিক সংখ্যায় কিন্তু শূন্য হবে না, শূন্যর পরের থেকে 1 2 থেকে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাই কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে শূন্যকে নেব না, শূন্যর পরেরটা থেকে নেব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এভাবে যে যতগুলো সংখ্যা আমরা গণনা করি না কেন প্রত্যেকটাই হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আর যখনই শূন্য পাবো, স্কেলের মধ্যে শূন্য থেকে শুরু হবে, সেগুলো অখণ্ড সংখ্যা। যেমন আমাদের স্কেল কিন্তু অখণ্ড সংখ্যার দল। দেখো শূন্য থেকে শুরু হয়েছে, 0 1 2 3 4, তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা সংখ্যা কি? অখণ্ড সংখ্যা, কেন কি? তার সামনে শূন্য আছে। আর যখন পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে পূর্ণ সংখ্যা কি থাকবে? -1 থাকবে, আবার +1 থাকবে, -2 থাকবে, +2 থাকবে, -3 থাকবে, +3 থাকবে, এগুলোকে বলবো পূর্ণ সংখ্যার দল। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে পূর্ণ সংখ্যা কোনগুলো, অখণ্ড সংখ্যা কোনগুলো, আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো। এরপরে দেখো ঠিক আগের ও পরের পূর্ণ সংখ্যা লিখি। ঠিক আগের ও পরের পূর্ণ সংখ্যা, এই যে আমরা স্কেলটা দেখতে পাচ্ছি, এই স্কেল থেকে দেখে দেখে লিখতে হবে। স্কেলে এই স্কেলটা কি সংখ্যায় আছে? পূর্ণ সংখ্যা। কেন? 0 আছে, 1 আছে, 2 আছে, ডান দিকে প্লাসগুলো আর বাঁ দিকে মাইনাসগুলো, তাহলে এটা কি সংখ্যা? এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবার এই পূর্ণ সংখ্যা দেখে দেখে আমাদের লিখতে হবে ঠিক আগের পূর্ণ সংখ্যা, মাঝের পূর্ণ সংখ্যা, ঠিক পরের পূর্ণ সংখ্যা। যেমন এখানে 5, সেটা কি? মাঝের সংখ্যা। দেখো 5 হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে 5-এর আগে কি আছে? 4, এই জন্য 4 লিখেছে। 5-এর পরে কি আছে? দেখো 6, তাহলে মাঝের সংখ্যাটা লিখে দিয়েছে 1, তাহলে 1-এর আগের কি হবে? 1-এর আগের সংখ্যা, এই যে ঠিক আগের সংখ্যা হবে 0, আর এই 1-এর পরে কি আছে? 2, তাহলে এখানে আমরা বসাবো 2। এবার কি দেওয়া আছে? 0, 0-র আগের সংখ্যা হচ্ছে -1, আর 0-র ঠিক পরের সংখ্যা হচ্ছে 1, মানে আগের ও পরের। মাঝের সংখ্যা কি? -3, তাহলে -3 কোথায় আছে? এই যে, তার আগের সংখ্যা কত? -4, আর -3-র পরের সংখ্যা হচ্ছে -2। ঠিক একইভাবে দেখো -6, এই যে দেখো -6 এর আগের সংখ্যা কত? -7, আর -6 এর পরের সংখ্যা হচ্ছে -5। তারপরে -16, দেখো -16 দেওয়া নেই, তাহলে আমরা তো এটা লিখতে পারি। -16-এর আগের সংখ্যা কী হবে? কমে যাবে। দেখো 6-এর আগের সংখ্যা কত? -6-এর আগের সংখ্যা -7, তাহলে -16-র আগের সংখ্যা কত হবে? -17, কমে গেল। কিন্তু দেখে সংখ্যা দেখে মনে হয় যে 17 বেশি, কিন্তু যখনই মাইনাস থাকে সেটা কিন্তু সংখ্যাটা কমে যায়। এটা আমি বোঝাবো যে কেন মাইনাস থাকলে কেন কমে যায়। 16-র পরের সংখ্যা কি আসবে? 17, তার সামনে কি? আচ্ছা, কি বলেছে? -16, তাহলে না, এখানে হবে -16-র পরের সংখ্যা হচ্ছে -15, তাই না?
কেন কি 6 থাকলে এদিকে 7 হবে, এদিকে 5 হবে। তাহলে যদি 16 আছে তাহলে -17 মানে বেড়ে গেল, আর এদিকে কমে গেল -15। যেহেতু স্কেলে নিই সেটা কিন্তু আমরা ইচ্ছে করলে 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, দেখো 15-র পরে 16, তাহলে 15 হচ্ছে ঠিক পরের সংখ্যা, মাঝের সংখ্যা -16, তার আগে আছে কি -17। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, নিজে করি 4.1। সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। দেখো এখানে ধনাত্মক কথার অর্থ কি এটা জানতে হবে। ধনাত্মক মানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের যোগ চিহ্ন, তাহলে এখানে লিখে দিচ্ছি ধনাত্মক ধনাত্মক মানেই হচ্ছে যোগ সংখ্যাগুলো, যোগ, যেটাকে আমরা প্লাস ইংলিশে বললে পরে প্লাস বা পজিটিভ। ওকে, তাহলে ধনাত্মক বলতে যে সংখ্যাগুলো সামনে প্লাস রয়েছে বা যোগ রয়েছে। তাহলে এখানে দেখো আমি যদি একটি সংখ্যা রেখা টেনে নিই এভাবে, তাহলে কি বলেছে, সংখ্যা রেখা দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে প্রথমটা যদি আমরা 0 দিই, তারপরে এখানে 1 নিলাম, তারপরে এখানে 2 নিলাম, তারপরে এখানে 3 নিলাম, তারপরে আমি 4 নিলাম। তারপর এটা ইচ্ছে করলে আরও লিখতে পারতাম, আমি লিখলাম না, বলেছে দুটি ধনাত্মক। তাহলে এই দিকেরগুলো তো নিই নি, কারণ এই দিকে 0-র পরে কি থাকে, 0-র আগে দেখো কি থাকে, 0-র আগে ঋণাত্মক সংখ্যা থাকে, এগুলোকে বলবো ঋণাত্মক সংখ্যা। কিন্তু আমার যেহেতু ধনাত্মক চেয়েছে তাহলে 0 থেকে ধরতে পারি, কারণ 0 ধনাত্মকও হয় না ঋণাত্মকও হয় না, 0 শূন্যই হয়। এর সামনে না যোগ বসাতে পারি না বিয়োগ বসাতে পারি। তাহলে তারপরের থেকে সংখ্যাগুলো কী হবে, 1, 2, 3, 4। তো বলছে দুটি ধনাত্মক সংখ্যার যোগ, এই দুটো ধনাত্মক সংখ্যার যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। তাহলে কি বলেছে দেখো, প্রথম সংখ্যা, তাহলে ধরুন এটা থেকে এটা যদি করি, এটা থেকে এটা করতে পারি, এটা থেকে এটা করতে পারি, তাহলে দেখো যোগ করার সময় আমরা কি করছি, ডান দিকে যাচ্ছি, এটা ডান দিক, এদিকে বাঁ দিক। তাহলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও এটা হবে ডান দিকে, ডান দিকে যেতে হয়। যেমন 1 এর সাথে দেখো 1 নিলাম, তারপরে তো যোগ করব দুটো সংখ্যা, তাহলে দেখো এটার পরে এটা গেছি, তাহলে যোগ করে কত আসছে 3। 2 থেকে আবার যদি 3 যোগ করি, দেখো 2 নিচ্ছি, তারপরে যোগ করছি 3, তাহলে আবার ডান দিকে গেলাম, তাহলে হয়ে গেল 5। এবারে দেখো 0 থেকে 0 যোগ যদি 1 করি, তাহলে 0 থেকেও কিন্তু ডান দিকেই যেতে হলো, তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে, একই হবে। তাহলে দেখো যখনই দুটো ধনাত্মক সংখ্যা আমরা যোগ করব, তাহলে সবসময় আমি কোন দিকে যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে ডান দিক, ডান দিকে যেতে হচ্ছে। ওকে, ডান দিকে যেতে হবে, তাহলে এটার উত্তর হবে ডান দিক। সেকেন্ড নাম্বারটা দেখো কি বলেছে, সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। এক্ষেত্রে যদি আমরা স্কেলের সাহায্যে সংখ্যা রেখাটা টেনে নিই, তাহলে যেহেতু ঋণাত্মক সংখ্যাগুলো কোন দিকে থাকে, আমাদের বাঁ দিকে থাকে। ওকে, কেন ঋণাত্মক কথার অর্থ কি, এখানে যদি লিখে দিই, ঋণাত্মক কথার অর্থ হচ্ছে বিয়োগ। ঋণাত্মক কথার অর্থ হচ্ছে বিয়োগ, অর্থাৎ যেটাকে আমরা মাইনাস বলে থাকি। তাহলে আমরা জানি সংখ্যা রেখায় এখানে যদি 0 নিই, তাহলে তার বাঁ দিকে সবসময় আমাদের ঋণাত্মক সংখ্যা থাকে। দেখো 0-র বাঁ দিকে গেলে আমরা ঋণাত্মক সংখ্যা পাবো, এভাবে পাবো -1, স্কেলে নিচ্ছি -2, এই স্কেলের মধ্যে নিচ্ছি -3, এই স্কেলের মধ্যে নিচ্ছি -4, তারপরেও আছে, এই জন্য আমি তীর চিহ্নটা রেখে দিয়েছি। মানে আমি যদি ইচ্ছে করতাম তাহলে এই রেখাটাকে আবার লম্বা করে টানতে পারতাম, এই জন্য এই তীর চিহ্নটা। মানে সরলরেখাকে টেনে কখনো আমরা শেষ করতে পারি না, আমার খাতা পেজ শেষ হয়ে যাবে এপার থেকে ওপারে, কিন্তু সরলরেখাকে কখনো টেনে শেষ করতে পারবো না, এই জন্য তীর চিহ্নটা দেওয়া হয়।
তাহলে দেখো এখানে বলছে যে ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে, দেখো প্রথম সংখ্যা যদি আমি এটা নিই -1 নিলাম, তারপরে কি করব, প্রথম স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয়। তাহলে দেখো -1-এর পরে শূন্যতে নেব না, এদিকে তো ডান দিক, এদিকে গেলে সবসময় প্লাস বোঝায়, মনে রাখবে। এইদিকে আসলে মাইনাস বোঝায় না, বা দিকে গেলে মাইনাস, তাহলে এটা হচ্ছে বাম দিক, বাম দিক। তাহলে -1-এর সাথে আমরা যোগ নেব কত, -2। যখনই -2 লিখবো তখনই কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখবো, কেন কি কখনো প্লাস আর মাইনাস একসাথে থাকে না, যে কোনো একজনকে মাইনাস মানে কি ব্র্যাকেট দিতে হবে। তাহলে প্লাসকে ব্র্যাকেট দেবো না, কেন কি এর সাথে তো কোনো সংখ্যা জুড়ে নেই, যেই চিহ্নর সাথে সংখ্যা জুড়ে থাকবে, যেমন -1, এখানে একটা আমি ব্র্যাকেট ব্যবহার করতে পারি। তাহলে -1 লিখলাম, আর যেহেতু যোগ করতে বলেছে তাহলে যোগ চিহ্ন দেব, তার সাথে কি লিখবো, -2। এবার দেখো -1 -2, তাহলে কোন দিকে আসলাম, বাম দিকে আসলাম, তাহলে এখানে লিখবো বাম দিক। তাহলে দেখো আমি বাম দিকে আসলাম, তাহলে এখানে লিখব বাম দিক, বাম দিকে যেতে হয়। আবার দেখো -3 এর সাথে 2 করবো না, কেন এই দিকেই যাওয়া মানে সেটা প্লাস বোঝায়, মানে ধনাত্মক দিকে। মনে রাখবে আমি এখান থেকেও যদি 3-এ আসি তাহলে এটা ধনাত্মক বোঝায়, আর যদি এই দিকে আসি সেটা ঋণাত্মক বোঝায়। তাইলে এখানে দেখো এটার জন্য -3, মাইনাসের সাথে যেহেতু 3 জুড়ে আছে তাহলে এখানে ব্র্যাকেট নেব, যেহেতু যোগ করতে বলেছে তাহলে 3-এর সাথে কত যোগ করব, -4। এবার এগুলো যোগ করলে কি পাবো সেটা তো এখানে চাইনি, তবু আমি এটা করে দিচ্ছি। কি করে পাবো দেখো, -1, তাহলে এখানে হচ্ছে -1, প্লাসে মাইনাসে কি -2, তাহলে কত পাবো, 2-এর সাথে 1 যোগ করলে -3। কেন, কেন কি 2 যেহেতু বড় তার চিহ্ন হচ্ছে মাইনাস, তার চিহ্নটা বসাতে হবে, আর মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস তাহলে 2 আর 1 যোগ করলে কত, 3। তাহলে দেখো আমরা 2-এর সাথে আর 1 যদি যোগ করি, 1-এর সাথে যদি 2 যোগ করি তাহলে পরের আগের সংখ্যাটা পাবো -3। ঠিক একইভাবে -3, তাহলে এটা হচ্ছে -3, প্লাসে মাইনাসে -4। তাহলে দেখো মাইনাসে মাইনাসে আমরা কি জানি, দুটো মাইনাসে প্লাস হয়, তাহলে 4 আর 3 যোগ করলে হবে 7, আর এদের মধ্যে বড় কি 4, তাহলে তার চিহ্ন বসবে -7। তাহলে দেখো যখনই আমরা 4 আর 3 যোগ করছি তাহলে আমরা কত পাচ্ছি, 4 আর 3 যোগ করে পাচ্ছি আমরা 7। তাহলে সবসময় কিন্তু 7টা এই দিকে আছে, 4-এর পরে 5, 6, 7 বাম দিকেই আসবো। এরপর আমরা 3 নাম্বারটা করব। সংখ্যা রেখায় দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, যে একটি সংখ্যা রেখা নিয়েছি আর বলেছে ধনাত্মক দিকে, তাহলে এখান থেকে কি করতে হবে, 0 নিতে হবে, 0-র পরে 1, 2, যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে মনে রাখবে পূর্ণ সংখ্যা কিন্তু 0 থাকে, তারপরে কিন্তু এদিকে থাকে -1 -2, পূর্ণ সংখ্যা বলতে মাইনাসগুলো থাকবে। তারপরে এখানে বাকিগুলো আছে আমি লিখিনি, 1-এর পরে 3, 3-এর পরে 4, তারপরে 5। সংখ্যা রেখার দুটি ধনাত্মক বলতে আমি বলেছিলাম সেটা কি হয়, সবসময় প্লাস হয়। পূর্ণ সংখ্যার দিকে বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ করতে হবে। তাহলে দুটো ধনাত্মক সংখ্যা যখন বিয়োগ করব তাহলে 1 থেকে কখনো কিন্তু 2 বিয়োগ হবে না, কেন কি 1 ছোট 2 বড়, তাহলে কোনটা থেকে করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করতে হবে, 3 থেকে 4 বিয়োগ করতে হবে, 4 থেকে 3 বিয়োগ করতে হবে, 5 থেকে বড় থেকে ছোট। তাহলে দেখো ডান দিক থেকে বাম দিক, তাহলে কোন দিকে আসছে, আমি বাম দিকের দিকে আসছি, তাহলে এখানে হবে বাম দিক। কেন হচ্ছে আমি 2 কেন বিয়োগ করতে বলেছে, 2 বিয়োগ দিলাম, 2 থেকে 1 বিয়োগ করতে পারবো, মানে বড় থেকে ছোট, তাই 2 থেকে 1 বিয়োগ করলে 1। ঠিক একইভাবে দেখো 4 থেকে 3, 4 প্রথম সংখ্যা নিচে দেখো, প্রথম সংখ্যার স্থান থেকে, তাহলে প্রথম সংখ্যা যদি 4 হয় আর বিয়োগ করতে বলেছে তাহলে কোন দিকে আসছে, প্রথম সংখ্যার বাঁ দিক, কেন এইদিকে বাঁ দিক, দেখো তোমাদের হাতটা এইদিকে আছে বাঁ দিকে আর এটা হচ্ছে ডান দিক, তাহলে এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে বাম দিক আর এটা হচ্ছে ডান দিক। তাহলে 4 হচ্ছে কি ডান দিকে ছিল, ডান দিক থেকে আমি কোন দিকে আসলাম, বাঁ দিকে আসলাম, 3-এ আসছে, 3 থেকে 4-এ গেলে আবার বাঁ দিক থেকে ডান দিকে দিতাম।
তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1। ঠিক একইভাবে দেখো 5 থেকে 4 বিয়োগ মানে 4 থেকে 5 নয়, তাহলে 5 থেকে 4 বিয়োগ করতে হবে, এরকম কত হবে 1। তাহলে প্রত্যেকটা সংখ্যা কিন্তু বাম দিকে আমাকে যেতে হচ্ছে। এরপরের পয়েন্টটা দেখো 4 নম্বর পয়েন্ট, সংখ্যা রেখায় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক মানে প্রত্যেকটা বিয়োগ চিহ্ন, প্রত্যেকটা বিয়োগ চিহ্ন, আর সেটাকে কী করতে হবে, বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। তাহলে এর আগেরটা ছিল আমাদের বাম দিক অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, আর এটার ক্ষেত্রে কী হচ্ছে সেটা দেখে নিই। তাহলে আমরা সর্বপ্রথমে কি করব, স্কেলের সাহায্যে একটা দাগ নেব। এবার যেহেতু পূর্ণ সংখ্যা কি হবে, ঋণাত্মকগুলো, তাহলে এখানে আমরা দিতে পারি শূন্যর পরের থেকে সংখ্যাগুলো নিই, তারপরেও আছে আমি লিখছি না। তার শূন্যর বাঁ দিকে গেলে সেটা আমরা জানি মাইনাস দিয়ে হয় সংখ্যাগুলো, 1, এভাবে -2, এভাবে -3, এভাবে -4, এভাবে -5 আসবে, তারপরে আসবে -6। তাহলে এটা হচ্ছে আমার বাম দিক, এটা হচ্ছে ডান দিক। তাহলে বলছো প্রথম সংখ্যার মানে দুটি ঋণাত্মক সংখ্যা নিতে বলেছে, তাহলে দুটো ঋণাত্মক সংখ্যা ধরো 1 আর 2 নিই। পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। তাহলে প্রথম সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা দেখো, 2 না 1, 2 বড়, তাই তো। তাহলে এখানে বসাবো। আচ্ছা আরেকবার দেখে, দুটি ঋণাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে। তাহলে আমি যদি প্রথম সংখ্যা 2 নিই, -2 নিলাম, যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট নিব, আর বিয়োগ করতে বলেছে তাহলে বিয়োগ চিহ্ন দেব। তাহলে -1 নিয়ে দেখি, -1, তাহলে আমি কোন দিকে গেলাম, ডান দিকে, মানে প্রথম সংখ্যার ডান দিকে গেলাম। তাহলে এখানে কি পাবো, -2 পাবো, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +1। তাহলে -2 থেকে +1 বিয়োগ করলে -1। দেখো এটা থেকে যখন ডান দিকে গেলাম বিয়োগ করতে, তাহলে কিন্তু আমি -1 পেলাম। তাহলে এটার উত্তর হবে ডান দিক, ডান দিকে যেতে হবে। এরকম আরেকটা সংখ্যা নিই, ধরো 6 আর 5 নিই। তাহলে প্রথম সংখ্যাটা নিচ্ছি আমি -6, যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট নেব, আর বিয়োগ করতে বলেছে -5। তাহলে প্রথমটা হচ্ছে -6, ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাস মাইনাসে হয়ে যাবে +5। তাহলে দেখো -6 থেকে 5 বিয়োগ করলে কত, -1। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আমি ঋণাত্মক সংখ্যাই পাবো। এই দিকটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা ধনাত্মক হলে হবে না, কেন কি আমি ঋণাত্মক সংখ্যার বিয়োগ করছি, এই জন্য আমাকে এর বিয়োগ ফলটা কিন্তু ঋণাত্মকই রাখতে হবে। যেমন -1, ঠিক একইভাবে দেখো -1 থেকে 0 আরেকটা সংখ্যা নিই, -1 বিয়োগ করতে হবে আমাকে 0, 0র সামনে আমি প্লাস দিব না, মাইনাসও দিব না, তাহলে এটা বিয়োগ ফল কত হবে, -1ই হবে, কেন কি মাইনাস থেকে 0 বিয়োগ করলে সেটা 0ই হয়। তাহলে দেখো আমার সংখ্যাটা কী পাচ্ছি, সবসময় ঋণাত্মক পাচ্ছি, তো সেটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন এই সংখ্যার ক্ষেত্রে দেখো যখন বাম দিকে গেলাম দুটি ধনাত্মক সংখ্যা, যোগফল কিন্তু ধনাত্মক সংখ্যাই হবে, দেখো 1 1, এখানে কিন্তু কখনো মাইনাস হবে না, ঠিক আছে। আর যদি আবার 1 থেকে 2 বিয়োগ করতাম তখন কিন্তু মাইনাস হতো, তাহলে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যাতে বিয়োগ করার পরে আমার এই পুরো কথাটার অর্থই পরিবর্তন না হয়ে যায়। দুটি ধনাত্মক সংখ্যার বিয়োগ, তাহলে দেখতে হবে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করলে আমার ঋণাত্মক সংখ্যা আসবে না, ধনাত্মকই আসবে। এই জন্য 2 থেকে 1 বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ। আর এটার ক্ষেত্রে দেখো আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব যাতে আমার ঋণাত্মক সংখ্যাটা অবশ্যই থাকে, মানে মাইনাসটা থাকে। বোঝাতে পারলাম নিশ্চয়ই। যেহেতু ঋণাত্মক বলেছে, আমার যে রেজাল্টটা পাবো বিয়োগ করার পর সেই রেজাল্টটা কিন্তু ঋণাত্মক থাকতে হবে। যেমন প্রথমটা যদি আরেকবার বলি, তো সেখানে বলছে দুটি ধনাত্মক সংখ্যার যোগ বলেছে। দেখুন দুটো ধনাত্মক সংখ্যা 1 যোগ 2 3, 2 যোগ 1 করলে কিন্তু 3ই আসবে। সেক্ষেত্রে আমরা করতে পারি 4 যোগ 3, 3 যোগ 4, এখানে কিন্তু পরিবর্তন হবে না, কেন কি এটা ধনাত্মকই পাবো। কিন্তু দুটি ধনাত্মক সংখ্যা যখন দুটি ঋণাত্মক সংখ্যা যখন আমরা বিয়োগ করতে যাব তখন কিন্তু আমাকে দেখতে হবে যে সংখ্যার যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু ঋণাত্মকই যদি থাকে। যেমন এই জন্য 3 থেকে আমরা 4 বিয়োগ করেছি, যোগ করেছি, দেখো যোগ করতে বলেছে যেহেতু এটা করিনি।
এটা থেকে এটা করিনি, আমরা এটা থেকে এটা করেছি। কেন এটা থেকে এটা করলে কিন্তু সেক্ষেত্রে কী বলছে, দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ। হ্যাঁ, তাহলে দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা যখন যোগ করব, তাহলে এটা থেকে এটা, তাহলে সেদিকে আমাদের বাম দিকে যেতে হচ্ছে, কারণ এই দিকে আসলে পরে ঋণাত্মক হবে। মনে রাখবে সবসময় আমি পেনটা এইভাবে রেখেছি, এই চিন্তা ভাবনাটা রাখতে হবে। এই দিকে আসলে পরে ঋণাত্মক হবে। আর যখনই পেনটা আমি ঘুরিয়ে দেব, দেখো ব্ল্যাক পেনটা ঘুরিয়ে দিয়েছি, তাহলে যখন এই দিকটা বোঝাবে, কোনোভাবে যদি এই দিকে যাই তাহলে সেটা ধনাত্মক বোঝাবে, আর যদি এই দিকে আসতে হয় তাহলে ঋণাত্মক হবে। মনে রাখবে এই অঙ্কটার ক্ষেত্রে -3 কেন নিয়েছি, কেন আমি এই দিকে আসবো, আমি এই দিকে যাব না। এদিকে গেলে পরে সেটা ধনাত্মক দিকে বোঝে, তাহলে কথার সাথে মিলবে না। ঋণাত্মক বলেছে, তাহলে আমাকে কোনটা পেন হয়ে আসতে হবে, এই পেনটা, মানে এই দিকে আসতে হবে, এই জন্য -3 মাইনাস। যেমন এটার ক্ষেত্রে দেখো ধনাত্মক বলেছে, তাহলে কথার অর্থটা বুঝতে হবে, ধনাত্মক মানে কোন দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে। এই যে দেখো, এই জন্য 1 যোগ 2। এটার ক্ষেত্রেও কিন্তু একই রকম ছিল। এটার ক্ষেত্রে দেখো অর্থটা একই, ঋণাত্মক। ঋণাত্মক মানে কোন দিকে আসবে, এই যে দেখো পেনের আমার শীষটা কোন দিকে আছে, এই দিকে আসতে হবে। এই জন্য দেখো আমরা কি করেছি, এই যে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো দুটি ঋণাত্মক সংখ্যা যখন বিয়োগ করব, তাহলে -2 আর 1, যেহেতু দুটোই ঋণাত্মক, এখানে দুটোই ঋণাত্মক, আর আমাকে এর রেজাল্টটা কিন্তু ঋণাত্মকেই নিয়ে আসতে হবে। তাহলে -2 থেকে 1 বিয়োগ করে আমরা ঋণাত্মক পাবো। যদি 1 থেকে করতাম, দেখো এখানে কিন্তু সেটা পরিবর্তন হয়ে যেত, তাহলে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। যদি আমি -1টা আগে লিখতাম, আর ঋণাত্মক মানে কি, ঋণাত্মক করতে বলেছে মানে আমি ডান দিকে আসছি, এটা থেকে এটার দিকে আসছি, তাহলে -1 মাইনাস আছে কি +2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, যেহেতু 2 বড়, তাহলে এখানে কোনো চিহ্ন হবে না, প্লাস ধরা হবে এটাকে। তাহলে দেখো এখানে কিন্তু ধনাত্মক বেরিয়ে গেল, কিন্তু সেটা তো বলেনি, বলছে দুটি ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা বিয়োগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আমাকে কি করতে হবে, ডান দিকে একমাত্র আসলেই, মানে এটা থেকে এটা আসলে একমাত্র আমি ঋণাত্মক পাবো, নতুবা কিন্তু ধনাত্মক পাচ্ছি। ধনাত্মক যদি পাই তাহলে এই কথার সাথে মিলবে না, আমাকে ঋণাত্মকই নিয়ে আসতে হবে। ওকে, এইভাবে কিন্তু বুঝে বুঝে করতে হবে। এটাকে আরেকবার আমরা বোঝানোর চেষ্টা করি, দেখো বোঝার চেষ্টা করি। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এগুলো, এবার যোগ করতে বলেছে, তাহলে 1 আর যোগ, তাহলে দেখো ডান দিকে কেন যাব, কারণ 1 আর যোগ করলে কিন্তু আমি পরের সংখ্যাটা পাবো। 1 আর 2 যোগ করলে কত, 3, দেখো ডান দিকেরটা পেলাম 3। ঠিক একইভাবে 2 আর 3 যদি যোগ করি, তাহলে 2 আর 3 কত পাচ্ছি, 5। সবসময় ডান দিকে সংখ্যাটা পাচ্ছি। যদি শূন্যর সাথে 1 যোগ করি, সেটাও কিন্তু 1 আসবে, তাহলে দেখো সবসময় আমি ডান দিকেই আসছি। এবার দেখো দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ, দুটি ঋণাত্মক সংখ্যা, এগুলো ঋণাত্মক সংখ্যা। এবার এর মধ্যে যোগ যখন করব, দেখো এই জন্য আমরা কি করেছি, -3 আর -4 নিয়েছি। -3 আর -4 যখন যোগ করলাম কত পেলাম, -7 পেলাম। তাহলে তার পরবর্তী সংখ্যা পেয়েছি -4, -5, -6, -7। তাহলে কোন দিকে আসছে, দেখো বাম দিকে আসছে। এই জন্য দেখো এটার অ্যান্সার কী হয়েছে, বাম দিক। যে কোনো আবার সংখ্যা দেখো -1, -2, তাহলে -1 যখন -2 যোগ করব, তাহলে কত পাচ্ছি, এটা আমরা -3। তাহলে দেখো তার পরবর্তী মানে -1, -2 নেওয়ার পরে তার আগের সংখ্যা, মানে তার আগের সংখ্যা পাচ্ছে কত, -3। তাহলে কোন দিকে যাচ্ছে, এটা বাম দিকে, এই জন্য অ্যান্সার হয়েছে বাম দিক। এবার এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো, 3 নাম্বারটা কী বলেছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ। এবার দুটো ধনাত্মক, এগুলো প্রত্যেকটা ধনাত্মক সংখ্যা। এবার এদের মধ্যে বিয়োগ করব, 2 থেকে যখন 1 বিয়োগ করব, তাহলে আমাকে ধনাত্মক সংখ্যাই পেতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে দেখো ঠিক আগের সংখ্যা পাচ্ছি 1, তাহলে কোন দিকে আসছি আমি, বাম দিকে। 4 থেকে 3 বিয়োগ করে কত পাচ্ছি, 4 থেকে 3 বিয়োগ করে 1, দেখো আবার আমি কোন দিকে আসলাম, বাম দিকেই আসলাম। এরকম 5 থেকে 4 বিয়োগ করব, তখন কি পাবো, 1, তার মানে আবার আমি বাম দিকের সংখ্যাটাই পাচ্ছি, এই জন্য অ্যান্সার হচ্ছে বাম। তারপরে দেখো সংখ্যা রেখে দুটি ঋণাত্মক সংখ্যার বিয়োগ, তাহলে এগুলো প্রত্যেকটা ঋণাত্মক সংখ্যা। এবার এর বিয়োগ ফল কী হচ্ছে, -2 এর সাথে -1, -2 এর সাথে -1 করে আমি কত পাচ্ছি, -1 পাচ্ছি। তাহলে কোন দিকে পেলাম, দেখো ডান দিকটা পেলাম। -2 এর সাথে যখন -1 বিয়োগ করলাম, তাহলে আমি ডান দিকের সংখ্যাটা পেলাম, মানে এই দুটোর প্রথম স্থান থেকে তার ডান দিকে কিন্তু -1 আছে। ঠিক একইভাবে -6, -5, -6, -5 যখন বিয়োগ করব, তাহলে কত পাবো, -1। দেখো এদের দুজনে বিয়োগ করে আমি কোন দিকে আসছি, ডান দিকে আসি, এই জন্য এর উত্তর হচ্ছে ডান দিক। এভাবে কিন্তু বুঝে নিতে হবে। এবার দেখো 2 দাগেরগুলো বলছি, নিচের ছক পূরণ করি। এই যে পূর্ণ সংখ্যা আর বিপরীত পূর্ণ সংখ্যা,
তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কি দেখতে পাচ্ছি 11। তাহলে এখানে যদি আমরা পূর্ণ সংখ্যাগুলো লিখি, ধরে নাও এটা হচ্ছে আমার 0, তারপরে এদিকে গেলে কত পাবো 1 পাবো, তারপরে 2 পাবো, তারপরে 3 পাবো সংখ্যা, তারপরে পাবো 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তারপরে এই দিকটায় আসলে -1, -2, -3, -4, -5, -6, 7, -8, -9, -10, -11। এবার এখানে যে কোশ্চেনটা বলেছে ওই পূর্ণ সংখ্যা, তাহলে 5 এর বিপরীত সংখ্যা কি কত? তাহলে 5 এর বিপরীত সংখ্যা হচ্ছে -5। মানে যখনই বিপরীত সংখ্যা বলবে তাহলে এই 5 এর বিপরীত এই দিকটায় তো নেই, তার বিপরীত এই দিকে আছে, দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 এর বিপরীত কী হবে -5। এই জন্য এখানে আমরা কি বসেছে -5 বসিয়েছি। ঠিক একইভাবে 2 আছে, তাহলে 2 এর বিপরীত সংখ্যা কি হবে -2 হবে। দেখো সংখ্যা রেখা এই যে 2 নিয়েছে, তার বিপরীত সংখ্যা আর 2 কোথায় আছে? এখানে আছে, এই দিকটা তো নেই, তাহলে বিপরীত -2, এ শূন্য কিন্তু মাঝখানে আছে, তাহলে এইদিকে একটা দিক -2 এর বিপরীত হচ্ছে 2, 2 এর বিপরীত হচ্ছে -2। ঠিক একইভাবে -6 এর বিপরীত সংখ্যা কী হবে +6, মানে শুধু 6। এই যে দেখো -6 এখানে আছে, আরেকটা 6 কোথায় আছে? এখানে, তাহলে তার বিপরীত সংখ্যা কী হবে +6। ঠিক একইভাবে এখানে আমরা প্লাস দিতে পারি। তারপরে দেখো 6 এর বিপরীত চিহ্ন কী হবে? এর বিপরীত পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা -6। তাহলে যেখানে 6 আছে তার বিপরীত সংখ্যা এখনই লিখলাম, সেটা কী হবে -6। ঠিক একইভাবে 11 এর বিপরীত সংখ্যা কী হবে? দেখো 11 এর বিপরীত সংখ্যা, শুধু 11 এর বিপরীত সংখ্যা 11ই হবে, কিন্তু সেটা শূন্যর বাম দিকের অর্থাৎ বিপরীত দিকে আছে -11, তাহলে এখানে হবে -11। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এরপরে আমরা পরবর্তী পার্ট নাম্বার 2 বাকি আলোচনাটুকু করব।